দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমাজে নানা ধরনের অস্থিরতা বাড়ছে, সেই অস্থিরতার জন্য যেরকম বেশ কিছু সামাজিক ইস্যু রয়েছে, তেমনি রাজনীতি নিয়েও খুব বেশি স্থির অবস্থা এখন পর্যন্ত নাই। ফলে এই সুযোগে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম দূরত্ব যেরকম বাড়ছে, ঠিক একইভাবে প্রতিবেশী ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নানা রকম গালগল্প এবং বানোয়াট কাহিনী আবার লেখা শুরু হয়েছে। সেসব নিয়ে আলোচনা করতে চাই আমরা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এবং আছেন আবুল হাসান রুবেল, তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। রুবেল ভাই, আপনাকেও স্বাগত। মনিরা শারমিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধারণা করা হয়েছিল 5 আগস্টের পরে যে আমরা একটা আগের চেয়ে ভালো অবস্থায় থাকবো, আগের চেয়ে স্থিরতা আসবে। আমরা জানি এত বড় গণ অভ্যুত্থানের পরে সেটা আসা খুব সহজ না, নানান চ্যালেঞ্জ থাকবে, বাধা থাকবে। কিন্তু 7 মাস পর, 7 মাস ধরেন পার হলো, নতুন একটি সরকার, অন্তর্বর্তী সরকার, সব মিলে আসলে আমরা কেমন আছি? ধন্যবাদ আপনাকে। আমার যারা সহ আলোচক আছে তাদের শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আমরা আসলে 5 আগস্টের পরে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে 5 আগস্টের আগ পর্যন্ত আমরা আসলে যে ধরনের পরিবেশ দেখেছি, দেখেন তখন আমাদের প্রত্যেকেরই ফোকাস যেরকম একটা ছিল, এবং আমরা 5 আগস্টের পরে দেখলাম যে আসলে সেই যখন সেই সামনে আসলে বিপদ, আমরা তখন তো একটা বিপদের মধ্যে ছিলাম। বিপদ বলতে আমি যদি বলি যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চাচ্ছিলাম না, এবং প্রত্যেকেই আমরা এটার বিপক্ষে ছিলাম। সুতরাং এই জায়গাতে আমাদের যে ফোকাসটা ছিল 5 আগস্টের পরে, আসলে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা বিভিন্ন পথের মানুষজন, তারা আসলে নিজেদের মতো করে তাদের নিজেদের আইডিওলজিক্যাল জায়গায় এবং আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। আসলে এই ক্ষেত্রে আমি আইডিওলজিক্যাল বিভক্তিটা খুব বেশি নেগেটিভলি দেখি না। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রয়োজন এবং দেশের স্বার্থে। দেখেন, এখানে কিন্তু বহুদিন পরে, আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপি কিন্তু বহুদিন ধরে এই জাতীয় ঐক্যের কথা বলছে, এই ইউনিটির কথা বলছে। সেই ইউনিটি কিন্তু 5 তারিখে আসলে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে 5 তারিখের পরে প্রত্যেকেই যে নিজেদের আমব্রেলার নিচে চলে যাবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমার মনে হয় যে জাতীয় স্বার্থ, সেইখানে আসলে সবার ইউনাইটেড থাকা খুব প্রয়োজন ছিল, যেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং আমার মনে হয় যে জনস্বার্থ, যে জনগণের স্বার্থ আমি যদি বলি গণস্বার্থ, মানুষের কথা যে চিন্তা করার কথা ছিল, আমরা 5 তারিখের পরে এসে এত বিভক্তির মধ্যে আসলে জনস্বার্থ কি এবং একটা রাষ্ট্রের যে, আমরা যদি বলি যে 2000 মানে এখন এসে বলছি যে আমরা সংস্কারের কথা বলছি, এবং একটা অভ্যুত্থান তো শুধুমাত্র একটা নির্বাচনের কারণে হয়নি। আমরা এখন বিএনপির পক্ষ থেকে বা অনেক দলগুলোর পক্ষ থেকে শুনছি শুধু নির্বাচনের জন্য আসলে এই অভ্যুত্থানটা হয়েছিল, সেটা তো আসলে নয়। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই যে একটা সংস্কার, সেটা তো আসলে সকল রাজনৈতিক দলের চাওয়ার কথা ছিল, এবং মানুষের মধ্যেও কিন্তু সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এইবার অন্তত পরিবর্তন আসবে। এই 5 তারিখের পরে এই কথাটা আমরা বহুবার শুনেছি যে এইবার হয়তো পরিবর্তন আসবে, এবং এই সংস্কারের কথা এটাই যে আমরা নতুন বলছি ব্যাপারটা কিন্তু তা না। আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করেছি, আমি যদি বলি যে আমার কে চায় না আসলে, বা সংস্কার নিয়ে বিভক্তি কার সঙ্গে? আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা সদিচ্ছার অভাব আমি দেখতে পাই, খুব দেখতে পাই। কারণ আমার মনে হয় যে জনগণের মধ্যে কিন্তু রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টি সহ না, আপনারা বাদ? না, অবশ্যই না। জাতীয় নাগরিক পার্টি সবসময় এই সংস্কারের কথাই আমরা বলছি বিচার। বিএনপিও তো সেই 2014 সাল থেকে বলছে সংস্কারের কথা। এটাই একটা স্ববিরোধী অবস্থান হয়ে যাচ্ছে তাদের। এই সংস্কারের কথা কিন্তু ওনারা বলছেন, বহুদিন ধরেই বলছেন, এবং ওনাদের, আমি যদি বলি ওনাদের যে আন্দোলন, মানে গত 16 বছর ধরে ওনাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে ওনারা বারবার কিন্তু এই সংস্কারের কথা বলেছেন। সুতরাং 5 তারিখের পরে এমন কি হলো যে সেই সংস্কার থেকে তারা একেবারে সরে এসে একদম দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনের জন্য ওনারা মোটামুটি জীবন বাজি রেখে ফেলেছেন। তো সেরকম আসলে হওয়ার কথা ছিল না 5 তারিখের পরে। থামাই, আমি মোশাররফ ভাই আপনার কাছে আসতে চাই। দুটো ইস্যু, একটা হচ্ছে যে জনস্বার্থ এবং মানুষের যে প্রত্যাশা ছিল, ধরেন 5 আগস্ট বা আগস্টের ওই ঘটনার পরে যখন আওয়ামী লীগের একটা ভয়াবহ পতন হলো, তার কতখানি ওই পথে আমরা কতখানি আসলে হাঁটতে পারলাম, সেটি একটি জায়গা। প্লাস জাতীয় নাগরিক কমিটির নেতা অভিযোগ করছেন যে বিএনপি সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছেন। আপনাকে আসলে সংস্কারকে বাদ দিতে চান কিনা? ধন্যবাদ মিশু আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক।
দেখুন, আপনি যেখানে শুরু করেছিলেন 5 তারিখে আমাদের যে জাতীয় ঐক্যটা ছিল, এটা তো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জাতীয় ঐক্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি ধরুন জাতীয় এই আন্দোলনে নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের প্রেক্ষিতে তারা নেমেছে, তারপর তাদের উপর নির্যাতন হচ্ছে, তারা কন্টিনিউ করেছে। কৃষক শ্রমিক মনে করেছে বাজারে আগুন, আমি হয়তো এই হাসিনা গেলে আমি স্বস্তি পাবো বা ভালো থাকবো। রাজনৈতিক দলগুলি গত 14 বছর ধরে ঘরে ঘুমাতে পারছিল না, তারা মনে করছে যেই আসুক না আসুক ওর আগে যাওয়া দরকার। তো 5 তারিখের পরে তো এইটার একটিও হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলি ঘরে ঘুমাতে পারছে। কারণ ঘরে ঘুমাইতে না দিতে হলে যে শক্তিটা থাকা দরকার, যাদেরকে দিয়ে দৌড়ানো হয় এরা নাই, মানে পুলিশ নাই, এই জন্য ঘরে ঘুমাতে পারছে। যেমন একটু আগে আমরা শুনলাম যেমন শাহবাগে সমস্ত সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তো উনি শক্তি থাকলে, মানে কেউ অক্ষমতার জন্য সাধু, তিনি চুরি করার ক্ষমতাই নাই, সুযোগের অভাবে সৎ। সুযোগের অভাবে সৎ। তো এটা দেখা যেত যে এই সরকারের হাতে যদি ক্ষমতা ওইরকম থাকতো, মানে রাষ্ট্রকে ব্যবহার করার ক্ষমতা থাকতো, তাহলে কতটুকু নিপীড়ন না করেন। তো যাই আমি জায়গাটায় আসি। তো 5 তারিখের পরে যে জাতীয় ঐক্য যেটুকুন থাকলো, সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ডক্টর ইউনূস প্রথমে একটা, যেহেতু তিনি শেখ মুজিবের মতো আমাদের এই আন্দোলন সংগ্রামের সময় শেখ মুজিব যখন ব্লাঙ্ক ছিলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে, আপনি দেখবেন যে ডক্টর ব্যারিস্টার আমিরুল ইসলাম বহুবার বলেছেন টেলিভিশন শোতে যে আমরা বঙ্গবন্ধুকে বহুবার শোনাতে চেয়েছি আমরা যুদ্ধের সময়টা কি করেছিলাম, তিনি শুনতে চাননি। তো ডক্টর ইউনূস প্রথমেই বললেন এসে, আমার নিয়োগকর্তা ছাত্ররা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল এখান থেকে ডিসকার্ড। যে নাহিদ ইসলাম এর যে দলটি, এই দলটি নাম হওয়ার আগে, নাম 28 তারিখে তো এটা আত্মপ্রকাশ করলো, 28 ফেব্রুয়ারি নাম হওয়ার আগে সারা দেশে এটার কমিটি হলো, বেনামে কমিটি হলো। যে এটা এইরকম যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা লয়ে পড়াই যে সন্তান জন্ম হয় নাই, এই সন্তানের নামে জমিঘর, আগে জমি টমি কেনা যেত 2004-এর আগে, অজাত সন্তানের নামে সম্পত্তি ক্রয় টিপিএতে পড়ানো হয়। তো এইরকম একটা, যে সন্তানের জন্ম হয় নাই সেই সন্তানের নামে কমিটি হলো, উনি এসে জয়েন করলেন। ডক্টর ইউনূস তার পদত্যাগপত্র গ্রহণ করে হাক করলেন এবং তার প্রেস সেক্রেটারি তাকে, নাহিদ ইসলামকে বাম পাশে বসিয়ে তিনি বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার। আমি জিজ্ঞেস করি যে মানে উনি স্বপ্ন দেখেন যে উনি একদিন প্রাইম মিনিস্টার হবে, জুনায়েদ সাকিকে বাম পাশে, মানে জুনায়েদ সাকির ডান পাশে বসে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে বলবেন জুনায়েদ সাকিকে বা পারভেজকে যে আমাদের নেক্সট প্রধানমন্ত্রী বলবেন? কারণ নাহিদ ইসলাম যখন পদত্যাগ করেছেন তখন তিনি একজন সাধারণ নাগরিক, তিনি কি এটা বলতে পারেন? তাহলে মনে হয় এই জিনিসটা টোটালটাই 2007-08-এ যে ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ নামক একটি রাজনৈতিক দল গঠন করার, এই স্বপ্নটি এটার মাধ্যমে তিনি পূরণ করতে চান। তো এই অবস্থায় থাকলে জাতীয় ঐক্য তো থাকবে না ভাই, জাতীয় ঐক্য তো থাকবে না। মানে আপনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। এক্স্যাক্টলি। এবং আমাদের যেহেতু সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে, যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, শেখ মুজিব যেমন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফ্যাসিস্ট হয়েছিলেন, ঠিক তেমনি এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে একটি সরকার হতে পারে এবং এই সরকারের অধীনে
90 ডেজের মধ্যে একটি নির্বাচন হতে পারে, এবং যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে সেই সরকারের সবাই মিলে যদি গভর্নমেন্ট পার্টি 2/3 মেজরিটি না পায়, অন্যান্যদেরকে নিয়ে জাতীয় সরকার কেন, আপনার মনে আছে 91-এ বিএনপির তো 2/3 মেজরিটি ছিল না, অন্যান্যদের সবাইকে নিয়ে এই 11 অ্যামেন্ডমেন্ট করা হয় নাই, তো একাদশ দ্বাদশ সংশোধনী করা হয় নাই, এভাবে করবে। মানে আপনি যে ইউনূস সরকার, ডক্টর ইউনূস যে পার্সোনালি আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার প্রধান নায়ক, তার আন্ডারে তো সংস্কারের দরকার নাই তো ভাই, তার আন্ডারে সংস্কার দরকার নাই। আর তার সন্তান যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টিকে নিয়ে উনি দরকার হলে উনি নিজে এসে চেয়ারম্যান হয়ে একটা উনি দলের দায়িত্ব নিন, এবং নিয়ে তিনি যদি পার্টি ইন পাওয়ারে বসেন, নির্বাচনে জিতে আসেন, আমরা সবাই তাকে সম্মান করব। আর যদি তিনি অপোজিশনে বসেন, তাকে কেউ সম্মান করবে না। জি, পরিষ্কার। রুবেল ভাই, বক্তব্যটা মোশাররফ আহমেদ ঠাকুর যে জায়গায় নিয়ে গেলেন, সরকারের নিরপেক্ষতা এবং রাজনৈতিক এক ধরনের উচ্চাভিলাষ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আপনারাও তেমনটা মনে করেন কিনা, এটা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে এই যে রাজনৈতিক দল, ধরেন নাগরিক পার্টিও নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবে, তাই তো মনিরাপা? তারাও একটি রাজনৈতিক দল। আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে এই বিরোধ বা বিভেদ যদি বাড়ে, এই সুযোগটা আসলে কে নেবে? ধন্যবাদ আপনাদের এবং আমার সহ আলোচকদের। প্রথমত আমি সবসময় বলছি এইটা যে আমাদের সবসময় একটা মানে মিডল গ্রাউন্ড খুঁজে বের করা দরকার। যখন এক্সট্রিমে আমরা যখন আসলে জাতীয় ঐক্যটা তো আমাদের হয়েছিল একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেই শেখ হাসিনার বিরুদ্ধে আসলে আমরা বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ সবাই একত্রিত হয়েছিলাম। এবং এইটা আসলে ঐক্যটা একটা শর্ত নির্ভর ছিল। সেই শর্তটা ছিল আসলে শেখ হাসিনা। এই শেখ হাসিনার শর্তের উপরে দাঁড়িয়ে আসলে আমরা এখানে একটা ঐক্য করেছিলাম। ধরেন বিএনপির সঙ্গে আমাদের আলাদা একটা মানে আন্দোলন ছিল, সেটা হচ্ছে একটা যুগপৎ আন্দোলন, এবং সেখানে আমাদের আবার একটা 31 দফা ছিল। তো সেইটা একটা ধরন ছিল। এর বাইরেও আরও অনেক শক্তি কিন্তু আসলে এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন। ফলে এটা আসলে যখন একটা প্রাথমিক কর্তব্য তার সম্পন্ন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিদায় হয়েছে, তখন যেটা হয়েছে যে একটা মোটামুটিভাবে বলতে গেলে যে সবাই আবার তার জায়গায় চলে গেছেন, তার জায়গায় ফিরেছেন। এটা খুব স্বাভাবিক। একটা গণতান্ত্রিক যদি আবহাওয়া থাকে, তাইলে সবাই তার মানে কি বলা যেতে পারে চিন্তা, মতাদর্শ, ভাবনা, জনগণের জন্য তার কর্তব্য কি, এগুলো নিয়ে সবাই কথা বলতে পারেন। কিন্তু এই জাতীয় ঐক্যটার তাহলে কিসের জন্য? জাতীয় ঐক্য হচ্ছে আমরা আসলে যা চেয়েছি, এটা মানে যদি বলা যেতে পারে যে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে অন্য কোনো আকাঙ্ক্ষা কি প্রকাশিত হয়েছে? অবশ্যই হয়েছে। অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার যে একটা স্বপ্ন আকাঙ্ক্ষা, এটা একটা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে সেইটার জন্য একটা জাতীয় ঐক্য আমরা দরকার, এটা মনে করি। এটা প্রথম থেকেই আমরা বলে আসছি যে আসলে এই ধরনের জাতীয় ঐক্য একটা জরুরি। কারণ এই জাতীয় ঐক্যটা যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আসলে দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্রকারীরা আছে তারা এটার ফায়দা তুলবে, এবং এই ফায়দা তুলে তারা এই জায়গায় নিয়ে যাবে। এখন জাতীয় ঐক্য কারা নষ্ট করছে? আমি বলি যে বিভিন্ন পক্ষই নষ্ট করছে। আজকে যারা জাতীয় নাগরিক পার্টি করছেন, তাদের পক্ষ থেকেও এমন কিছু কথাবার্তা বা কথাবার্তার ধরনের ভেতরে এমন কিছু আছে যাতে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। বিএনপির দিক থেকেও এরকম কিছু কার্যক্রম বা আছে যেটার ভেতর দিয়ে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। অন্য অনেকের ভেতরেই এই একই ধরনের জিনিস আমরা লক্ষ্য করছি যে জাতীয় ঐক্য বিনষ্ট, জাতীয় ঐক্য রক্ষা করাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হয়ে নাই। মানে আপনি বলতে পারেন যে ভাই আপনার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি বলতে পারেন যে ভাই আপনার শক্তি কম, এই জন্য জাতীয় ঐক্যের কথা আপনি এত বেশি করে বলছেন। যাদের শক্তি বেশি অথবা যারা নিজেদের শক্তিশালী মনে করছেন, তারা মনে করছেন যে তার ভাগে তারা কতটুকু নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে এখনকার প্রধান এজেন্ডা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা বারবার করে বলছি যে আমরা ইতিমধ্যেই বিশ্বের নানা দেশে এরকম অভ্যুত্থান পরবর্তী যে সময়গুলো দেখেছি, তাতে আসলে জাতীয় ঐক্য বিনষ্ট হলে কি হয় তার নানান উদাহরণ আমাদের সামনে আছে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে আসলে এটা দীর্ঘস্থায়ী মানে অস্থিরতা এবং এর ভেতরে চলে যেতে পারে। অস্থিরতা দূর করার উপায়টাই হচ্ছে একটা ঐক্য,
এবং এই জায়গায় আমাদের নতুন করে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সেটা একটা এখন ঐক্য কমিশন একটা গঠিত হয়েছে। এখন এই ঐক্য কমিশন ধরেন আজকের ভেতরে তারা একটা মতামত দিতে বলেছেন, বিভিন্ন দল মতামত দিচ্ছেন। আমার ধারণা যে আজকের ভেতরে আসলে এটা অনেকেই সম্পন্ন করতে হয়তো পারবেন না, কারণ এটা প্রক্রিয়া আছে, অনেকগুলো বিষয়ে মতামতের জায়গা আছে, ফলে এটা কিছুটা বাড়তেও পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আচ্ছা এইটা যেইটাই হোক, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমরা আসলে কতটুকু আক্রমণাত্মক হব, এটাও একটা মাপার বিষয় আছে। কারণ হচ্ছে যে আমি হয় ধরেন এসেন্সের দিক থেকে আপনি আমি যা বলছি হয়তো খুবই কাছাকাছি। ওই একটা মানে খুবই প্রচলিত গল্প আছে যে একজন রাজার কাছে গেছে একজন ওই যে হাত দেখার মানে জ্যোতিষী। তো জ্যোতিষী একজন গিয়ে বলছে যে আপনার আত্মীয় স্বজন সবাই আপনার সামনে মারা যাবে। তো রাজাকে বলছে ওই লোককে কতল করে ফেলো। রাজা বলছে ওই লোককে কতল করে ফেলো। এর পরের জন গেছে, পরের জন গিয়ে বলছে যে আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে দীর্ঘায়ু হবেন। তো বলছে রাজা ওকে অনেক মানে স্বর্ণমুদ্রা উপহার দিয়ে। কিভাবে বলছে আসলে এই যে অ্যাপ্রোচটা কি, এই অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে। এখন আমরা যে কঠিন সময় পার করছি তাতে এই অ্যাপ্রোচটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। রুবেল ভাই, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে 5 আগস্টের পর থেকে আমরা প্রতিবেশী ভারতের সরকার, জনগণের একটা বড় অংশ, এমনকি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, তাদের এক ধরনের প্রোপাগান্ডা মেকানিজম দেখেছিলাম, সেটা বোধহয় খানিকটা কমেছিল। সাম্প্রতিক সময়ে সেই মেকানিজম আবারও খুবই স্ট্রং হচ্ছে কিনা? বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটি মূলধারার পত্রিকা গতকালকে নিউজ প্রকাশ করেছে একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য দিয়ে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই। এখন এইটাকে আসলে কেবলই প্রোপাগান্ডা, নাকি এর পেছন অন্য কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে? কিংবা সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকম বিদ্রোহ হচ্ছে, ওয়াকারের বিরুদ্ধে পক্ষে পাকিস্তানপন্থী নানান আলোচনা, এগুলো কি আসলে এগুলোর মাঝেজাটা কি সেটা একটু বুঝতে চাই আপনার বিশ্লেষণ থেকে। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক একটু পরে ফিরছি। দর্শক স্বাগত আরেকবার। গণসংহতি আন্দোলন নেতা আবুল হাসান রুবেল আছেন আমাদের সঙ্গে। রুবেল ভাই, আপনাকে যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকা এবং এর পেছনের গল্পটা আসলে কি? না, এটা কিন্তু খুবই মানে অবাক ব্যাপার যে তারা এতদিন পর্যন্ত আসলে মানে তাদের যে একেবারে 5 আগস্টের পর থেকে যেটা শুরু করেছিল, আমরা মনে করেছিলাম আচ্ছা মূলত এখন একটু থিতিয়ে গেছে, কিংবা এখন আর তাদের ওই জায়গাটা নাই। কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে যে একই জায়গায় আসছে। আসলে এটা কিছুটা মানে আমরা অনেকদিন আগে থেকে এটা বলছিলাম যে ভারত আসলে একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছিল আর কি। ভারত একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছে, সেই ডিম ফেটে গেছে, হ্যাঁ, কিন্তু আর তারা ভাবছে ওই ফাটা ডিম থেকে নতুন বাচ্চা বের হবে। মানে এটা আসলে একটা তাদের এইটার প্রকাশ বলেই আমার কাছে মনে হয়। তারা কোনো না কোনোভাবে বাংলাদেশে আসলে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা মতামত তৈরি করার জন্য তারা এই কাজটা। কিন্তু সাংবাদিকতা একটা ন্যূনতম নীতি নৈতিকতা, নীতিমালা, এডিটোরিয়াল পলিসি, আপনি সম্ভবত এটা জানেন। তারপরে আমি বলি যে সারা দেশে যত ধরনের ফেক নিউজ হয় তার গুরুত্বপূর্ণ একটা উৎস হচ্ছে ভারত, এবং ভারতে ফেক নিউজের পরিমাণ আসলে অনেক বেশি। এবং মানে এই যে ফেক নিউজের পরিমাণ বেশি এবং মেড আপ স্টোরি এগুলো অনেক বেশি। বাংলাদেশ নিয়ে কিন্তু আসলে আগেও এরকম ধরনের জিনিস আসলে তার অনেকগুলো প্রচার করেছে। এখন যেটা প্রচার করছে, ধরো যে শেখ হাসিনা ফিরে আসবেন, আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। আমাদের সরকারের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য। তো শেখ হাসিনা ফিরে আসার তো আমাদের কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা তো ফিরে আসা দরকার এবং বিচারের মুখোমুখি হওয়া দরকার। এটা এখন প্রধানমন্ত্রীকে হবেন এটা তো নির্ধারণ করবে জনগণ, এটা ভারতীয় মিডিয়াও নির্ধারণ করবে না, অন্য কেউ নির্ধারণ করবে না। তাইলে এইটা প্রথমত হচ্ছে যে তার বিচারের মুখোমুখি হতে হবে, এবং এই বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে ফিরিয়ে আনাটা বাংলাদেশ সরকারের বরং দায়িত্ব, তাকে ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয়ত, বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা বাংলাদেশে বসেই আমরা জানতে পারছি না। হ্যাঁ, ওনারা এত মানে খবর পাচ্ছেন, তার উৎস কি? উৎস তো তারা বলছেন না। এবং এই যে উৎস না বলে কোনো ক্রস চেক না করে যে একটা খবর ওনারা ছেপে দিচ্ছেন, এই খবর ছাপার ভেতরে তাদের মানে ইন্টেনশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে যে বাংলাদেশে আসলে
এক অর্থে বাংলাদেশে অস্থিরতা এক ধরনের জিইয়ে চলছে বা জিইয়ে রাখা বা এই ধরনের কথাবার্তা মানে প্রচারের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতাটাকে জিইয়ে রাখা এবং আমাদেরকে স্বস্তিতে যাতে আমরা থাকতে না পারি সেটার জন্য একটা ব্যবস্থা। এটা কিছুটা বলা যেতে পারে যে জমিদার তার জমিদারি হারালে মানে অন্যদের উপরে যেভাবে চড়াও হয়, যে জমিদারি হারানোটাকে সে যেভাবে সহ্য করতে পারে না, সেটা কিছুটা এরকম মনে হয় আমার। মোশাররফ ভাই, আপনি শিক্ষক মানুষ, আপনার কাছে একটু জানতে চাই যে ভারত এবং বাংলাদেশ যেহেতু প্রতিবেশী এবং প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নাই, ফলে কূটনৈতিক পর্যায়ে দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশন রাখতে চাই, সরকার স্পষ্ট করেছে। এখন আপনি ওয়ার্কিং রিলেশন রাখার কথা বলবেন, বন্ধুত্বের কথা বলবেন, ভারতের কথা বলছি, আবার সেই দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী সেই দেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সেগুলো নিয়ে মন গড়া গল্প লিখবেন, তাহলে সেই বন্ধুত্বকে আসলে কিভাবে হবে বা কতখানি বাস্তবসম্মত সেটা? ভারত, পারভেজ যেটা অ্যানালাইসিস দিয়েছেন ভারত সম্বন্ধে, মোটামুটি একই রকম। আমরা যারা আছি সবাই একই তো কথা বলবো। তো সেইখানে বিনা সিকরি, পিনাক রঞ্জন, এরা যে পঙ্কজ সারণ, এরা যে কূটনীতিটা করেছেন এটা মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে জনরোষের মুখে। এটা ভারত এটা মেনে নিতে পারছে না, এবং এই মেনে নিতে না পারার যে উন্মাদনা, তার গদি মিডিয়া দিয়ে, সবাই তো না, বেসিক্যালি গদি মিডিয়া যেগুলো আর কি ভারতের গদি মিডিয়া, এরা এই ঘটনাটা করছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে দায়িত্বটা, সরকারের দুটো দায়িত্ব থাকে, একটা ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি, আরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। তো এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তো কিছু ঘাটতি তো আছেই, আপনি দেখবেন। যেমন ধরুন আমাদের একজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলছেন দেশে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, দেখছেন ফেসবুকে প্রচুর আলোচনা হচ্ছে এটা নিয়ে। এবং উনি ভিতরে যেটা বলেছেন যে একটি জায়গা থেকে এটি দৈনিক এবং সাপ্তাহিক এজেন্ডা তৈরি করে দিয়ে একটা ক্যাম্প থেকে এটা মনিটর করা হয়। তো আমার মনে হয় যে এই কাজগুলি রাজনৈতিক কর্মী যারা আছেন, সহকর্মী, তো ওনাদের সহকর্মী যারা আছেন, এদেরকে দিয়ে করাইলে ভালো হয়। আর সরকারি যারা আছেন এরা একটা অফিসিয়াল একটি স্টেটমেন্টের মতো পজিশন রাখা দরকার। যেমন কতদিন আগে ধরেন ডক্টর ইউনূস বলেছেন যে আমাদের সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি থাকতে হবে, উনি বাহিনীদের প্রতি বলেছেন। তো এইগুলি হচ্ছে যে আমি জানি না যে তারা তো এই কি বলে ওইভাবে পলিটিক্স করে আসেন নাই, কিছু রাজনৈতিক নেতারা আছেন পলিটিক্যাল রেটরিক দিয়ে বুঝাতে চান সময়ের, এটা কি এইরকম কি না। তো আমার কাছে মনে হয় যে এই কাজগুলি ওনাদের সমর্থনে, তো বিএনপি সরকারকে তো বিএনপি এখন ফেলে দিতে চায় না, বিদায় করে দিতে চায় না। তো বিএনপিকেও যদি বলে যে দেশে পরিস্থিতিটা বিএনপি মাঝে মাঝে হুমকি ধামকি দেয়, হ্যাঁ হুমকি, সেটা হলো আপনার সাথে আমার একটা ওয়ার্কিং রিলেশন আছে, আপনি ভুল করলে যেহেতু অন্য কেউ নাই এখানে আমাদের বিপক্ষে, তো আমাকেই তো কথাটা বলতে হবে। কিন্তু এর অর্থ এই না আমি আপনাকে এখান থেকে একেবারে আউট করে দিচ্ছি, এই কি বলে এই জায়গার থেকে আউট করে হাসিনার মতো যে আপনি যান অন্য কেউ আসুক তারপরে কথা হবে, সেরকম তো সেরকম না। তো সেখানে আরেকটা হচ্ছে যে আপনি ৭৫-এর পর থেকে ৭৮ সাল পর্যন্ত আপনি দেখবেন যে 18টি রাজনৈতিক কূপ হয়েছে, এবং দেশে এইরকম পরিস্থিতিতে অনির্বাচিত সরকার যখন থাকে তখন পাল্টা এই প্রচেষ্টাগুলি হইতে থাকে। এটাই স্বাভাবিক, এটা একেবারে স্বাভাবিক না, এইরকমই চলে আর কি। তো যাই এইটা চলে। আপনি এরশাদের সময় আপনি দেখবেন যে এরশাদ দ্রুত নির্বাচনের জন্য ৮২-তে ক্ষমতা নিয়ে ৮৪ সালে থেকে নির্বাচন করার জন্য সে উন্মাদ দেওয়ানা ছিল। তো একটি নির্বাচিত সরকার থাকলে এখানে সবাই, যেমন ধরুন কেউ ইনভেস্টমেন্টের জন্য আসছে না, নির্বাচিত সরকার নাই, আমলারা হাত গুটিয়ে বসে আছে, এই সরকার কয়দিন আছে, অথবা
আপনি আমলাদের উপর খড়গ ঝুলিয়ে রাখছেন, একটা গণ অভ্যুত্থানের বিরোধী পক্ষ বলে একটা খড়গ ঝুলিয়ে রাখছেন, এটা আপনি সরাচ্ছেন না। এটা আপনাকে সরকারের দ্রুত স্থিতিশীলতার দিক, কুলিং পিরিয়ড বলে একটি কথা আছে, আপনি কুলিং পিরিয়ডের দিকে কত দ্রুত যাবেন। তো এইগুলো একটা ব্যাপার, এই কাজগুলি করতে সরকার ব্যর্থ হচ্ছে। জি, আপনাকে একটু থামাই। মনির আপা, অনেকগুলো অভিযোগ মোশাররফ ভাই করেছেন, তার একটা হচ্ছে আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত রাজনৈতিক দল, দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে একটি রাজনৈতিক দল গঠিত হতে পারে কিনা, এবং নির্বাচন ছাড়া আসলে এইটার কোনো সমাধান নাই। উনি ৭৫ থেকে ৭৮-এর উদাহরণ দিয়েছেন, এরশাদের সময়ের ৮০-৮১ পরের উদাহরণগুলোও দিয়েছেন। কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি মোশাররফ ভাইয়ের কথা থেকে আসি একে একে। কারণ এমন কিছু হয় কি যে যেই ধরনের আসলে অভিযোগগুলো করা হয়, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ না করি তাহলে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয়। উনি যেটা বললেন যে ছাত্ররা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং এই ডক্টর ইউনূস যখন আসলে আমরা যখন ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম এবং উনি তারপরে দায়িত্বটা নিয়েছেন, তখন কি আসলে বিএনপির কোনো আপত্তি ছিল? আমরা তো দেখি নাই। এখনো তিনি আপত্তি নাই। ডক্টর ইউনূস বললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, আমরা ওনাকে শেষ করতে স্বাভাবিক। দেখেন, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, সুতরাং এই কথাতে আমি খুব বেশি সমস্যা দেখি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইনড বলা হয়েছে, স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে। দেখেন, আপনি যদি একটু দেখেন যে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী, আমি যদি নাহিদ ইসলামের কথাই বলি, নাহিদ ইসলামের রাজনৈতিক পথ চলা কিন্তু এই 24-এ না, তার রাজনৈতিক পথ চলা 2018 সাল থেকে। সুতরাং এই যে ম্যাটিকুলাসলি ডিজাইন, কারণ দেখেন অভ্যুত্থানে বেশ কিছু, আপনি যদি দেখেন অনেক ধরনের কথা ছিল, অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, যে জামাত শিবির ট্যাগের একটা বিষয় ছিল। দেখেন, এইভাবে করে আমাদের আন্দোলনটা থামিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, এমন অবস্থা ছিল। মানে আপনি বলছেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন্ড? অফ কোর্স ইট ওয়াজ, বিকজ আমরা তো আসলে বেশ কিছু আন্দোলন করে এসেছি এবং আমরা জানি, এবং এমনও কিন্তু কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। সুতরাং আমরা ওই আগের আন্দোলনগুলোর থেকে আমাদের তো একটা লেসন আছে, সেই লেসন কিন্তু আমাদের এই অভ্যুত্থানে অনেক বড় একটা সহযোগিতা করেছে। কারণ আমরা জানি যে আসলে আমরা বুঝে ফেলেছিলাম যে আওয়ামী লীগের আসলে কি অস্ত্র আছে, এবং আমাদের আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য আসলে কি ওয়েপন তারা বের করতে পারে। এবং সেটা কিন্তু দেখেন, যখনই কিন্তু এই ধরনের ব্যাপার যে কথাবার্তা এসছে, তখন কিন্তু আমরা এইটা খুব সহজে খারিজ করে দিয়েছি। যেমন আপনি যদি দেখেন যে অভ্যুত্থানের সময় একটা এরকম হয়েছিল যে জামাত শিবির ট্যাগ দেওয়া, আমরা তখন বলেছি যে যখন রাজাকার, দেখেন রাজাকার যখন শেখ হাসিনা নিজেই বললেন, অন্য কোনো সময় হলে কি যারা ভিন্ন মতের ছিল, যারা বিরোধী মতের ছিল, তারাই রাজাকার, এবং রাজাকার বললে আপনার জীবন একটা হুমকির মধ্যে পড়ে যাবে এবং আপনি যেই দাবিতে গেছেন সেই দাবি থেকে আপনি সরে আসবেন। কিন্তু এইটা কিন্তু উল্টা হয়েছে, যে আমরা এটা ওন করে ফেলেছি যে ঠিক আছে, আপনি আমাকে রাজাকার বলছেন, আমি রাজাকার। এখন নির্বাচন ছাড়া আর সমাধান কি আসলে? আচ্ছা, দেখেন, নির্বাচনই একমাত্র সমাধান না। নির্বাচন অবশ্যই অনেক কিছু সমাধান বলতে আমি যদি বলি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেখেন অভ্যুত্থান তো আসলে অভ্যুত্থানের তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারই আসলে নির্বাচন, এবং এই নির্বাচন ছাড়া আপনি তো লেজিটিমেট করতে পারবেন না জনগণের যে আকাঙ্ক্ষা, যে দাবি, সেগুলোকে আপনি একটা লেজিটিমেট বডির মাধ্যমে কিন্তু আনতে পারবেন না যদি নির্বাচন না হয়। নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের কোনো অবস্থান নাই, বরং আমাদের নির্বাচনের পক্ষেই অবস্থান। কিন্তু দেখেন, আপনি যদি একটা অভ্যুত্থান হয়ে গেছে বাংলাদেশে, এটা যদি আপনি না বোঝেন এবং আপনি এই দ্রুত নির্বাচন এবং জীবনবাজির নির্বাচন যদি আপনি বারবার করে চান, তাহলে তো আমাদের সমস্যা হয়। কারণ এই কবে নির্বাচন হলে এটা দ্রুত নির্বাচন বা সঠিক সময় নির্বাচন? এটা তো আসলে নির্বাচন কবে হবে সেটা তো শুধুমাত্র আমরা যেটা বলবো সেটার উপর ডিপেন্ড করবে না। আমরা বারবার করে বলছি যে বিচারের কথা, একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারপরে সংস্কার কমিশন, এই যে যেমন ঐকমত্য কমিশন হয়েছে, জুলাই চার্টারের কথা বলছি আমরা, এখানে আসলে সকল রাজনৈতিক দলগুলো তাদের আসলে ভিশনটা জানাবেন এবং সরকারকে সেই জায়গা থেকে সহযোগিতা করবেন, এবং জনগণেরও এখানে মূল্যায়নের জায়গা আছে। দেখেন, বারবার করে সবসময় রাজনৈতিক দলগুলো
জনগণকে আসলে একটা কি বলবো সাইনবোর্ড হিসেবে রেখে তাদের কিন্তু যে কথাবার্তা সেগুলো কিন্তু শুনতে চান না। দেখেন এই জুলাই চার্টার, এই জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের সেটা একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন আছে। যেমন সবসময় হচ্ছে এই নির্বাচনটা যে কারণে আপনি চাচ্ছেন, আপনি তো জনগণের মূল্যায়নই চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনাকে চায় কি চায় না জনগণ সেই কথাটা জানা। সুতরাং আপনি জনগণের জন্য আসলে কি নিয়ে যাবেন সেটা তো জনগণের বুঝতে হবে, না হলে কোন কিসের বেসিসে আপনার মানে মূল্যায়নটা করবে জনগণ, সেই সুযোগটা তো দিতে সেই হবে। জায়গায় কি আপনারা খানিকটা পিছু হচ্ছেন? যেমন ধরেন জুলাই সনদ যখন বাস্তবায়নের জন্য আপনারা একটা উদ্যোগ নিলেন, শহীদ মিনারে কর্মসূচি নিলেন, পরে সেটি সরকার দায়িত্ব নিল, তারপরে রাজনৈতিক দল গঠন করার পরে এখন আপনারা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন সেটাও সম্ভবত সংবিধান পুনর্লিখন, জুলাই সনদ, সেই সব ইস্যুতে। কিন্তু সেই ইস্যুতে যদি বিভেদ বাড়ে তাহলে সেক্ষেত্রে করণীয় কি সেটা নিয়ে আমরা আলোচনা করি এর পরের অংশে। দর্শক, তার আগে আবার একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। মনিরা শারমিন আছেন আমাদের সঙ্গে, জাতীয় নাগরিক পার্টি নেতা। মনিরা আপা, এই যে বিভেদ যেসব ইস্যুতে বাড়ছে তার একটা হচ্ছে জুলাই সনদ, যেটি নিয়ে বিএনপি সঙ্গে ঐক্যমত হয়নি বলে সেটি আপনারা পিছিয়েছিলেন অথবা সরকারের আওতায় দিয়েছিলেন। তারপরে এখন আসছে সংবিধান নতুন করে পুনর্লিখন, বা সেজন্য আপনি এখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। কিন্তু বেশিরভাগ মানুষকে আসলে গণপরিষদ নির্বাচন চায় নাকি তারা সংসদ নির্বাচনই চায়? দেখুন, আপনি বোধহয় জুলাই ঘোষণাপত্র, যেটা প্রোক্লেমেশন আমরা বলছিলাম, সেটার কথা বলছেন। এই প্রোক্লেমেশনটা আমরা যখন চেয়েছি, আমরা এটার জন্য একটা প্রোগ্রামও করেছি। তো সেটা সরকারের পক্ষ থেকে বলা হলো রাজনৈতিকভাবে হচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল আসলে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, সেজন্য আসলে সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরিনি, আমরা প্রোক্লেমেশনের দাবিতে আছি এবং আমরা মনে করি এটার একটা সাফল্য হচ্ছে জুলাই সনদ। কারণ জুলাই সনদে দেখেন এই যে সংস্কার যে প্রয়োজন, আমরা কিন্তু সেখানে গণপরিষদের কথা বলেছি, আমরা সংস্কারের কথা বলেছি। সুতরাং এই জুলাই সনদটা বাস্তবায়ন হলে আমাদের প্রোক্লেমেশনের আসলে যেই দাবিটা তার অনেকখানি সফলতার মুখ দেখবে। এবং গণপরিষদ নির্বাচন, দেখেন আমরা বলছি যে নির্বাচন নিয়ে আসলে আমাদের কোনো আপত্তি নাই এবং নির্বাচনের যেই ধরনের ডেডলাইন বলেছে সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। জি জি জি। এখন এই নির্বাচনটা আমাদের কথা হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ এই নির্বাচনে গণপরিষদ নির্বাচন যেহেতু সংবিধান প্রণয়নের জন্য হয়, সুতরাং আমরা চাই যে এই অভ্যুত্থানের পর আমরা প্রথম থেকেই বলছি যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তখনই সম্ভব যখন আমরা এই গণপরিষদের মাধ্যমে এই নির্বাচন করব। এবং দেখেন এটা কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। এটা তো প্রথমে আমরা বলেছি দুটো নির্বাচন, দুটো আলাদা নির্বাচন, কিন্তু এখন আমরা বলছি একটা নির্বাচনে সেটা সম্ভব। এবং সেটা আইনমন্ত্রী কিন্তু আইন উপদেষ্টা কিন্তু অলরেডি বলেছেন যে সেটা আসলেও সম্ভব। সুতরাং এই গণপরিষদ নির্বাচনে যে বডিটা থাকবে তারা প্রথমে সংবিধান সংস্কার করবেন এবং এরপরে সেই বডিটাই নিজেদের আসলে আইনসভায় তারা নেতা হিসেবে নিজেদের ঘোষণা করবেন। এবং এটা সবচেয়ে ভালো হতো যে সকল রাজনৈতিক এই গণপরিষদ নির্বাচনটা, কারণ সকল রাজনৈতিক দলের মতানৈক্যের ভিত্তিতেই যদি হতো এটা সবচেয়ে ভালো হতো। কিন্তু সেটা যদি আসলে আমি যদি বলি যে কোনো দল যদি সেটা আলাদা করে করতে চায় সেটাও হোক, কিন্তু আমাদের কথা হচ্ছে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে এবং নির্বাচনের পরে সেটা জাতীয় সংসদ হিসেবে সেটা কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই স্বৈরতান্ত্রিক আসলে কাঠামোর মধ্যে থেকে এই সংবিধান সংশোধন না করে, এই সংবিধান আসলে সংস্কার না করে, যেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে সংশোধন, এবং তারা চান যে তারা জাতীয় পার্লামেন্টে গিয়ে তারা সংশোধন করবে। এখন দেখেন এইটার উপরে তো আসলে আমাদের ভরসা থাকার কথা না, কারণ আমরা গত বহু বছর দেখেছি যে সংশোধনের কি অবস্থা। সংশোধনী তো আসলে এই অ্যামেন্ডমেন্ট যে কোনো সময় করা যায় এবং যে কোনো সময় বাতিল করা যায়, একদমই সময় নেই। মোশাররফ ভাই, এই জায়গাটায় বিএনপির সঙ্গে নাগরিক কমিটির বা আন্দোলনকারীদের বোঝাপড়ার খানিকটা ঘাটতি আছে কিনা নির্বাচন নিয়ে, বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে? এবং আপনারা এই সরকারকে কি একটা তত্ত্বাবধায়ক সরকারের অন্য রূপ হিসেবে, নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চান কিনা? কারণ তারা বলছেন যে সংবিধান পুনর্লিখন এবং এই সংবিধানে আসলে একটা ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলে, ফলে এই সংবিধান পরিবর্তনের দাবি। সেটার সঙ্গে বলি যে পৃথিবীতে যতটি ফ্যাসিবাদ আছে, জি, আপনি লাস্ট ধরেন পুতিন কি তার যে সংবিধান প্যারাস্ট্রয়কার পরে সংবিধানকে তিনি ম্যানিপুলেট করে তিনি একটা পরিস্থিতি গড়ে তোলেন নাই? হিটলার কি একটা ডেমোক্রেটিক্যালি নির্বাচিত না মানুষ না? তো শেখ মুজিব ইভেন ডেমোক্রেটিক্যালি নির্বাচিত, তিনি এক বছরের মাথায় জরুরি অবস্থার কোনো প্রভিশনই ছিল না, জরুরি অবস্থার প্রভিশন আনলেন এবং 3 বছরের মাথায় তিনি কি করলেন?
4th অ্যামেন্ডমেন্ট করে সকল রাজনৈতিক দল সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন। এটা কি তাকে সংবিধান বানিয়েছে না তিনি সংবিধান তৈরি করেছেন? তো পৃথিবীর সবথেকে ভালো কথা সমৃদ্ধ সংবিধানের নাম হচ্ছে মালদ্বীপের সংবিধান। মালদ্বীপের সংবিধান কি ওইভাবে কার্যকর? সংবিধান হলো একটা সরকার ওই সংবিধানকে কিভাবে মানে আর জনগণ তাকে মানাতে কতটুকু বাধ্য করতে পারে এটার উপর নির্ভর করে। আপনি আমাকে অবিশ্বাস করছেন যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় গেলে পরে মানে নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে আর কথা রাখবে না। তো এখনই কথা রাখবে না, এখনই কথা রাখবে না, করেন বিপ্লব আরেকটা, হতে পারে না? আপনি যদি আমার এখনই অবিশ্বাস করেন যে আমি এতে আইলে এত পথ চলার, আপনার সাথে আমার এত পথ চলার দরকারটা কি? আমার আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ প্রোগ্রাম, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইলেকশন। আমার প্রতিশ্রুতি আছে জনগণের কাছে, আমার কর্মসূচি আছে, আমার ড্রিম আছে। আমি জনগণের কাছে জবাবদিহি করি এবং একটা পলিটিক্যাল পার্টি প্রথমত তার সারাউন্ডিংসের কাছে জবাবদিহি করতে হয়, তার কর্মীদের কাছে জবাবদিহি করতে হয়, দলের কাছে জবাবদিহি করতে হয় একটা কোন কাজের জন্য। তো আপনি শিখাবেন, রাষ্ট্র শিখাবেন, রাজনীতি শিখাবেন আমাকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির যে 31 দফা যেগুলি আছে এইটার সাথে আরও 5 তারিখের সাথে আরও নতুন নতুন যুগ হতে পারে। তার রহমান বলছেন যে আমরা কোনো অবস্থাতেই আমরা এই সংস্কৃতিটাকে নির্মূল করতে চাই, ইলেকশনকে ম্যানিপুলেশন করার যে সংস্কৃতি এটাকে নির্মূল করতে চাই। আমরা কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো ফর্মেই আমরা অন্যায়টা করতে চাই না। এটা হলো মূল কথা 31 দফায় যা যা আছে তারপরে। তো এই জিনিসগুলি আরও যুগ হবে। যে এটা ছিল 27 দফা, জুনায়েদ সাকিরা বসে এটাকে আরও এক্সপ্যান্ড করে 31 দফা করলেন। 5ই আগস্টের পরে নতুন আলোকে আরও কয়েকটি দফা যুক্ত হতে পারে। যেমন আপনি দেখেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আজ পর্যন্ত যারা আহত হচ্ছে এদের তালিকা হচ্ছে, যারা নিহত হচ্ছে তালিকা হচ্ছে, নিহত হচ্ছে তালিকা কোনোদিনই করতে পারবে না এই সরকার। লিখে রাখেন আজকের ডেট তারিখ দিয়ে, পারবে না কেন? কোনোদিন বলবেন 800, কোনোদিন বলবেন 1400, কোনোদিন বলবেন 1500, কোনোদিন বলবেন 2000। এই যে লাফিয়ে লাফিয়ে বলার যে প্রবণতা, যে শেখ মুজিব যেমন আপনার মনে আছে যে 3 লাখকে উনি 30 লাখ বলে দিয়েছেন এবং এটাকে স্ট্যান্ড করে গিয়ে যখনই বিভিন্ন গভর্নমেন্ট শহীদদের তালিকা করতে গিয়েছে তখনই আওয়ামী লীগ বাধা দিয়েছে। তো আমার কথা হলো সত্য যে বড় কঠিন, কঠিনের ভালোবাসছিলাম, তো এটার বিকল্প কিছু নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিয়ে কোনো সংস্কার প্রস্তাব, কোনো সংস্কার বাংলাদেশে বাস্তবায়িত হবে না। আপনাকে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, বিশ্বাসে নিতে হবে। এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনি ছিলেন মাত্র একটি সাইনবোর্ড মাত্র, পোস্টার মাত্র, একটি ব্যানার মাত্র। আর বাকি কাজগুলি আপনি দেখবেন, যাত্রাবাড়ি দেখেন, আপনি উত্তরা দেখেন, মিরপুর দেখেন 5 তারিখে ওইখানে ছাত্র কয়জন সামনে ছিল, এটা জনগণ এবং রাজনৈতিক দলগুলি করেছে। এই জন্য আপনাকে বলছে যে আবার লাস্ট আমার 30 সেকেন্ডের মেকিং দ্য পয়েন্ট যে রাজনৈতিক দল এবং জনগণকে আপনার আস্থায় নিতে হবে, নিয়ে সংস্কার প্রস্তাবটা বাস্তবায়িত করতে হবে। রুবেল ভাই, সেক্ষেত্রে নির্বাচনের ভবিষ্যৎ কি দেখেন আপনি? মানে কোন নির্বাচন হবে আসলে? ধন্যবাদ। মানে আমি প্রথমত দেখি যে নির্বাচন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ, মানে যে কোনো দেশে, বাংলাদেশে বহুদিন থেকে জনগণ ভোট দিতে পারে না, ফলে জনগণের ভেতরে একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে এবং জনগণের ভেতরে একটা নির্বাচনের আকাঙ্ক্ষা আছে, এটা খুব স্পষ্ট। নির্বাচন গণতন্ত্রের জন্য আবশ্যিক শর্ত, এটা ছাড়া কোনো গণতন্ত্র হয় না। কিন্তু এটাও ঠিক যে শুধু নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, কারণ যে সমস্ত কথাবার্তা উনিও উদাহরণ দিয়ে বলেছেন যে ধরো যেন হিটলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন কিন্তু তারপরে ফ্যাসিবাদ কায়েম করেছেন। তাহলে এই যে ফ্যাসিবাদ কায়েম করারটাকে প্রতিরোধ করার জায়গা কি সংসদে আছে, মানে সংবিধানে আছে? আছে, সংবিধানে আছে। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ এইভাবে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। ট্রাম্প অনেক কিছু চেষ্টা করছে কিন্তু তার চেক অ্যান্ড ব্যালেন্সটা এমনভাবে দেওয়া আছে যে আসলে ট্রাম্পের পক্ষে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না।
কিংবা আরো অন্য অনেক জায়গায় এটা করা সম্ভব না। ফলে সংবিধানে আসলে আমার অনেক ভালো ভালো কথা থাকা গুরুত্বপূর্ণ না, সংবিধানের পাওয়ার ব্যালেন্সটা কি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন যে কথাটা বলছি যে আমরা তো আসলে বহু বছর ধরে, আপনারা এটা জানবেন যে আমরা বহু বছর ধরে একটা গণতান্ত্রিক সংবিধানের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি। সেই 15 সাল থেকে আমরা এই কথাটা বলে আসছি এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে এই সংবিধানের অধীনে আসলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়াও সম্ভব না। তাহলে এটা হয় নাই, এটা আমরা দেখেছি যে এরপর 18, 24 যা নির্বাচন হয়েছে এগুলো সব একতরফা এবং অথবা ভোট চুরি, এগুলো ছাড়া আর কোনো নির্বাচন হয় নাই। তাহলে এই জায়গাতে যদি আমরা একটা নির্বাচন করতে চাই তার জন্যও আসলে সংবিধানের পরিবর্তন দরকার। আমরা আবার ওনাদের মতো এই সরাসরি এটা গণপরিষদই হতে হবে এটা আমরা বলছি না। এই কারণে মানে আমরা এই কারণে বলছি না, আমরা বলছি যে আসলে আমাদের তো একটা সংবিধান আছে, ফলে একেবারে নতুন করে সমস্ত কিছু পুনর্লিখনের দরকার নাই, কিন্তু সংবিধানের ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করা দরকার। সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন করার জন্য আপনি সংস্কার করতে হবে, কিন্তু এই সংস্কারটা আপনি করতে হবে এটাকে স্থায়ী ব্যবস্থা আকারে। এই যেই কথাটা উনি বললেন যে অ্যামেন্ডমেন্টগুলো বাতিল করে দেওয়া হয়, কিন্তু অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু বাতিল করে দেওয়ার এখতিয়ার থাকে আদালতের। কিন্তু যদি আপনি জনগণের কাছে ম্যান্ডেট নেন, হ্যাঁ, জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব দেন হচ্ছে আদালতকে, তখন কিন্তু আসলে আদালতের ওই এখতিয়ার থাকে না যে আদালত এই মানে যে সংস্কার করছেন আপনি সেই সংস্কারটা বাতিল করে দিতে পারবে। ফলে এখানে কোনো দলের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, এটা হলো স্থায়ী সমাধানের প্রশ্ন। এই জন্য আমরা টেকসই সমাধানের প্রশ্ন। এই জন্য আমরা বলছি এটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আকারে যদি করা হয় তাহলে এটা সবার জন্য অনেক ধন্যবাদ আবুল হাসান রুবেল ভাই, অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং মনিরা শারমিন, আপনাদের তিনজনকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।